কেন জানি বিষয়টা মন থেকে খুশি হতে পারেননি তিনি। ভেতরটা কেমন কু গাইছে তার। তিনি বেশ টের পাচ্ছেন কিছু একটা। আহি মাহি আর সোহেলি মিলে গল্প জুড়ে বসেছে নিজেদের মতন। পাশ থেকে যে আরেকটা মানুষের বুকে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই খবর কি কারো আছে? না, নেই তো। আর থাকবেই বা কেমন করে? মনের আগুন কি আর কারোর চক্ষু গোচর হয়? কোহেলি ছলছল চোখ জোড়ায়, লুকোতে ব্যস্ত সকলের আড়ালে। কয়বার যে চোখগুলো আলগোছে মুছেছে তার ইয়াত্তাই নেয়, কিন্তু প্রতিবারই মুছতেই চক্ষু কোটর যেন আবারও অশ্রুতে পরিপূর্ণ হচ্ছে। আহ, কি এক জ্বালা! মন জোড়া না লাগতেই এত কষ্ট হচ্ছে না জানে। জোড়া লাগলে আর কি হতো। চারিদিকে নিস্তব্ধতা। গ্রামীণ এলাকায় অবশ্য সন্ধ্যা হলে রাত্রি নেমে আসে। দূর আকাশের বুকে চাঁদটা কেমন জলজল করছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র সহস্র তারা। এক দৃষ্টিতে দূর আকাশের পানে তাকিয়ে আছে অরি। আখিদয় কেমন বারংবার ঝাপসা হয়ে উঠে তার। কপলদয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। অরিন মুছল না, ঝরতে দিল তাদের। কি লাভ তাদের আটকে? হাতও কি তারা কোনোদিন বাদ মেনেছে তার? অরিনের বুক চিরে ক্ষণে ক্ষণে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। সেই নিঃশ্বাসের সাক্ষী শুধুমাত্র দূর আকাশের চাঁদ আর রাতের নিস্তব্ধতা। অরিন চোখ বন্ধ করলো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মেয়েটা। কান্নার তোড়ে বারংবার কেঁপে কেঁপে উঠছে তার ক্ষুদ্র শরীর। মেয়েটার কান্নার জোয়ারে ধপ করে বসে পড়লো ফ্লোরে, মাথাটা নিচু করে রেখে মনে মনে বলতে লাগলো, কেন এত কষ্ট হচ্ছে রোদ ভাই? কেন বুকটা হাহাকার করছে তখনের কথাটা শুনে? কেন আপনার পাশে অন্য কাউকে মেনে নিতে পারছি না আমি? রোদ ভাই, আপনি তাহলে সত্যি অন্য কাউকে ভালোবাসেন? সেদিন তাহলে শিশির আপুর জন্যই আমায় ফিরিয়ে দিয়েছিলেন? অরিন মাথাটা উঁচু করলো, হাত দিয়ে চোখ দুটো মুছে নিয়ে আবারও ভাবল, কেন আপনাকে ভালোবাসতে গেলাম আমি? কেন এই বিরহের নীল ব্যথায় নিজের মনটাকে বিষাক্ত করলাম? কিভাবে ভুলবো আপনাকে? অরিন এবার আকাশের দিকে তাকালো। কিছুক্ষণ অনিমেষ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় বলতে লাগলো, আপনার সব ইচ্ছে পূরণ হোক রোদ ভাই। আপনার প্রিয় মানুষটা আপনার হোক। এতে যদি আমার হৃদয়টা নীল বিষাক্ত ব্যথায় জর্জরিত হয়েও থাকে তাহলে তা হোক, তবুও আপনার ভালোবাসা পূর্ণতা পাক। আমি আজ এই মুহূর্তে কথা দিচ্ছি, আমি অরিন কখনো আপনার ভালোবাসার মাঝে দাঁড়াবো না, কখনোই না। কথাগুলো বলে আবারও কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। এই কান্না থামবে কখন? অত সহজে কি আর থামবে? শুনছো, একটা কথা বলবো ভাবছিলাম। বিছানায় হাঁটু গেড়ে বসে সামনে কিছু কাগজপত্র নিয়ে মনোযোগ সহকারে কাজ করছিলেন কবির সাহেব। স্ত্রীর কথা কানে যেতে চোখের মোটা ফ্রেমের চশমাটা হাত বাড়িয়ে একটু এঁটে দিয়ে বললেন, হ্যাঁ বলো, শুনছি। স্বামীর কথায় খানিকটা ভরসা পেলেন জুবাইদা বেগম। আরেকটু এগিয়ে এসে বললেন, জানো, আমাদের রোদ না একজনকে পছন্দ করে। মুহূর্তে হাত দুটো থেমে যায় কবির সাহেবের। মুখটা হয়ে ওঠে আরেকটু গম্ভীর। তিনি স্ত্রীর দিকে সরু চোখে তাকিয়ে প্রশ্ন করলেন, কি বলতে চাইছো? জুবাইদা বেগম আলতো হাসলেন, খুশি মনে বলেন, আরে আমাদের রোদ একজনকে ভালোবাসে, এমনকি মেয়েটাও নাকি রোদকে ভালোবাসে। তাই ভাবলাম তোমায় বিষয়টা জানিয়ে রাখি। কবির সাহেবের মাথাটা নিচু রেখে গম্ভীর গলায় শুধালেন, কে সে? জুবাইদা বেগম শোয়া ছেড়ে উঠে বসলেন। একগাল হেসে বলে উঠলেন, আর কি, আমাদের শিশির। ভেতরে ভেতরে খানিকটা চমকালেন কবির সাহেব, কিন্তু বাইরে খানিকটা মুখায়ব একদম স্বাভাবিক রেখে গম্ভীর গলায় বলেন, তুমি কি নিশ্চিত এই বিষয়ে? জুবাইদা বেগম প্রত্যুত্তরে দৃঢ় কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, আমি তো জিজ্ঞেস করে তারপরে নিশ্চিত হলাম। কাকে জিজ্ঞেস করেছো? কাকে আবার? শিশিরকে। আর রোদ, ওকে জিজ্ঞেস করেছো? ওকে নিজ মুখে বলেছে কথা? এক পর্যায়ে কথা হারলেন জুবাইদা বেগম। ঠিকই তো, তিনি তো রোদকে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করেনি। স্ত্রীর ভাবুক মুখভঙ্গি দেখে আলতো করে মাথা নাড়লেন কবির সাহেব। স্ত্রীর কাঁধে হাত রেখে নমনীয় কণ্ঠে বললেন, একটা সম্পর্ক জোড়া দেয়া মুখের কথা নয় জবা। সম্পর্ক জোড়া লাগাতে অবশ্যই দুজনের কথা ঠিকঠাকভাবে শোনা উচিত। তাছাড়া একজনের কথা শুনে হুট করে যে কোনো সিদ্ধান্তে না যাওয়াই ভালো। তুমি আগে রোদকে এ বিষয়ে জিজ্ঞেস করো। ও যদি নিজেই সম্মতি দেয় তাহলে না হয় রুহির বিয়ের পরপরই ওদের দুজনের ব্যাপারে আলাপ করব। স্বামী দেওয়া যুক্তিতে মাথা নাড়িয়ে সায় জানালেন জুবাইদা বেগম। মনে মনে ভাবলেন, সত্যি কি তিনি তাড়াহুড়া করে ফেললেন বিষয়টা নিয়ে? ব্যস্ত হাতে খুন্তি নাড়ছেন জুবাইদা বেগম। পাশ থেকে রাইসা বেগমের এমন কথা ব্যস্ত কণ্ঠে বলেন, আরে না বোকা, বিকেল হতেই বাড়িতে মেহমান চলে আসবে।
তারপর মেহেদি অনুষ্ঠান সন্ধ্যাতেই। এর মধ্যে কাজ যদি রেখে দেই তাহলে কি আর হবে বল? বড় জায়ের কথায় সায় জানালেন মাইমুনা বেগম চুলোয় উল্টে পাল্টে রুটি সেঁকতে সেঁকতে বললেন, তা যা বলেছ, বাড়িতে অনুষ্ঠান হলে কি আর কাজের ফুরসত থাকে? রান্নাঘরে এক কোণে সবজি কুটছিলেন পৌর আমেনা বেগম। মাইমুনা বেগমের কথায় মৃদু হেসে বলে উঠেন, একেবারে হাসা কথা। দেখবেন আজ সারা দিন লাইগা কাম করলো, মনে হইব কাম বুঝি শেষ হইল না। পৌরার কথায় উপস্থিত সকলেই সায় জানান সমস্বরে। তারপর আবারও ব্যস্ত হাতে নিজেদের কাজ করতে থাকে সকলে। পুরো ডাইনিং টেবিল জুড়ে হরেক রকমের খাবারের বাহার। একে একে সকলেই এসে উপস্থিত হচ্ছে টেবিলে। খানিক পরে অরিনও এসে বসে পড়ে চেয়ার টেনে। মেয়েটার নাক মুখ ফুলে যাচ্ছে তাই অবস্থা। মুখটা হয়ে উঠেছে ফ্যাকাশে, দেখে বোঝাই যাচ্ছে হয়তো সারাত কেঁদে কেটে ভাসিয়েছে। কিছুক্ষণ পর রৌদ্র এসে বসে পড়ে তার পাশে। অরিন আর চোখে খেয়াল করলে একবার পর করে নিজ আসন ছেড়ে অন্য পাশে গিয়ে বসে পড়ে মির্জা। অন্যদিকে তার এমন কাণ্ডে হতবুদ্ধি ন্যায় তাকে আছে রৌদ্র। হয়তো বুঝতে চেষ্টা করছে অরিনের এমন করার কারণটা। প্রায় মিনিট খানেক পর অনিক এসে বসে পড়ে অরিনের পাশে। বেখেয়ালি হয়ে একবার অরিনের দিকে তাকিয়ে দৃষ্টি ফেরাতে তড়িৎ গতিতে আবারও খেয়াল করলো মির্জাকে। বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, বনু কি হয়েছে তোর? চোখে মুখে এর অবস্থা কেন? শরীর খারাপ লাগছে তোর? অনিকের এইরূপ কথায় সকলের দৃষ্টি এসে পড়ল অনিকের উপর। তা দেখে অরিন খানিকটা বরকে গেল। আমতা আমতা করে নিজের সাফাই গিয়ে বলল, না তেমন কিছু না, আসলে কাল রাতে ভালো ঘুম হয়নি তাই হয়তো এমন দেখাচ্ছে। বাকিরা আবারও নিজেদের কথা মগ্ন হলেও বোনের কথা সম্পূর্ণ চিন্তামুক্ত হতে পারল না অনেক। বোনের গালে আলতো হাত রেখে নমনীয় কণ্ঠে বলল, সত্যি? আরে ওকে? অরিন মাথা ঝাঁকায় মৃদু হেসে খাবার খেতে শুরু করে। অন্যদিকে এখনও কেউ একজন হৃদয় কুচকে তাকে আছে অরিনের পানে। হয়তো বুঝতে চেষ্টা করছে মেয়েটার মনে চলছে এটা কি। বাড়ির উঠোনে ডেকোরেশনের কাজ চলছে। অদূরেই তৈরি করা হয়েছে বেশ সুন্দর একটি স্টেজ। বাড়ির কর্তারা উঠানে দাঁড়িয়ে কোনো বিষয় নিয়ে আলোচনা করছে হয়তো। ঠিক তখনই বাড়ির কেচি গেট দিয়ে ভেতরে প্রবেশ করে দুজন আগন্তুক। বৃদ্ধ আবুল মিয়া কাঁধে গামছা ঝুলিয়ে পুকুর ঘাটের দিকে হেঁটে যাচ্ছিলেন। অমনি আগন্তুকের দেখে থমকে দাঁড়ান তিনি। মুহূর্তেই তার চক্ষু চড়ক গাছ হয়ে যা আসে। প্রথমে নিজের ভুল মনে করলেও চোখ দুটো হাত দিয়ে আলতো করে ডলে আবারও সামনে তাকালেন তিনি। না, এখনও দেখা যাচ্ছে তাদের। তার মানে সত্যি তারা এসেছে। বৃদ্ধ চিন্তিত হলেন। দ্রুত পায়ে এগিয়ে গেলেন কবির সাহেবদের কাছে। গিয়ে কবির সাহেবকে পেছন থেকে বললেন, বাবুজান, আরিফ আইছে? থামলেন কবির সাহেব। চমকে উঠছে পেছনে তাকালেন তিনি। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত দুজনকে দেখে হাসি মুখটা মুহূর্তে কাঠিন্য রূপ নেয় তার। পাশ থেকে সাব্বির সাহেব অবাক হলেন। অবাক কণ্ঠে ফুরে বেরিয়ে এলো, আরিফ ভাই। সামনে থাকা মধ্যবয়স্ক আরিফ এহসান ছলছল চোখজোড়া শার্টের হাতায় মুছলেন। এগিয়ে এসে কবির সাহেবকে জড়িয়ে ধরতে দু হাত বাড়াতে কবির সাহেব দু কদম পিছিয়ে গেলেন। আরিফ এহসানের মুখটা মুহূর্তেই থমথমে হয়ে আছে। কিছু একটা বলতে যাবে তার আগে এই কানে আসে কবির সাহেবের শক্ত পানি। কেন এসেছেন আপনারা এতগুলো বছর পর? নতুন করে আর কি বা কেড়ে নিতে এসেছেন? এরূপ কথায় আরিফ সাহেবের ছলছল চোখ জোড়া আরও কিছুটা লাল হয়ে আসে। কিছু একটা বলতে চাবেন কিন্তু পারলেন না বলতে। গলাটা কেমন যেন ধরে আসছে তার। সম্বন্ধী ভাইয়ের অবস্থা কিছুটা আঁচ করতে পেরে পাশ থেকে তুরাক মজুমদার এগিয়ে এলেন। এক হাতে সম্বন্ধীকে জড়িয়ে ধরে তাকালেন কবির সাহেবের দিকে, বললেন, কবির ভাই, আমার অবস্থা বেশি খারাপ। আজ 5 বছর যাবৎ শয্যাশায়ী তিনি, কিন্তু ইদানিং তার অবস্থা বেশ খারাপ। হয়তো আর বেশি দিন নেই হাতে। তিনি আপনাদের সবাইকে শেষবারের মতো একটিবার দেখতে চেয়েছে। দয়া করে রাক্ষোভ একদিকে রেখে মরণ পথযাত্রী মানুষটাকে শেষ দেখা দেখেছেন। তুরাক সাহেবের কথাতে বাকিরা বিচলিত হলেও কবির সাহেবের মুখভঙ্গি একেবারেই অপরিবর্তিত। তিনি কঠিন মুখে অন্যদিকে তা চেয়ে আছেন। আরিফ এহসান আরেকটিবার চেষ্টা করার ন্যায় বলেন, মানুষ কি ভুল করে না কবির? তাই বলে কি মাফ করা যায় না? পর্যায়ে কবির সাহেব তচ্ছিলের হাসি দিয়ে বলেন, ভুল করলে মাফ করা যায়, কিন্তু অন্যায়ের আবার কিসের ক্ষমা? আপনারা যেটা করেছেন সেটা কোনো ভুল নয়, বরং পাপ।
কথাটা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালেন না তিনি। গটগট পায়ে বাড়ির ভেতরে চলে গেলেন তিনি। অথচ পেছনে দাঁড়িয়ে রইল ক্রন্দনরত বয়স্ক মানুষটা। ভাইজান চলেন বাড়ি ফিরে যাই। তুরাক সাহেবের কথায় সম্বিত ফিরে পায় আরিফ এহসান। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালেন তিনি। এতক্ষণ যাবৎ চলচল দৃষ্টিতে তাকিয়ে ছিলেন কবির সাহেবের যাওয়ার পানে। পরক্ষণে এলোমেলো দৃষ্টি ফেলে লুকাতে চেষ্টা করলে নিজের চলচল আখিদয়। পাশ থেকে তুরাক সাহেব বেশ বুঝলেন ব্যাপারটা। তিনি এক কদম এগিয়ে আসেন সম্বন্ধী ভাইয়ের কাছে। কাঁধে আলতো করে ভরসার হাত রেখে বললেন, কাঁদবেন না ভাইজান, কবির এখন রেগে আছে। রাগের মাথায় হয়তো বুঝে নাই ব্যাপারটা। দেখবেন যখন রাগ কমবে তখন নিজে থেকেই আসবে। কথাটা শুনে কবির সাহেব আহত হাসলেন। ছলছল চোখ জোড়া পরনে সাদা পাঞ্জাবির হাতায় মুছে নিয়ে বললেন, এই রাগ কি যে সেই রাগ তুরাক? এই রাগ তো কষ্টের রাগ, ঘৃণার রাগ। হয়তো ওর জায়গায় আমরা থাকলেও এমনটাই করতাম। তুরাক সাহেব নির্বিকার হয়ে শুনলেন কথাটা। প্রত্যুত্তরে আদৌ কি বলা উচিত তাই হয়তো ভাবছেন তিনি। একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে শটান হয়ে দাঁড়িয়ে রইলেন আরিফ এহসান। তখনই পাশ থেকে সাব্বির সাহেব এগিয়ে এসে বললেন, ভালো আছো বর্দা? তড়িৎ গতিতে মাথা ঘোরালেন আরিফ এহসান। চোখের সামনে সাব্বির সাহেবের মৃদু হাসি মাখা মুখখানা দেখে বুকটা বুঝি তার আবারও ধক করে উঠল। তিনি ধরে আসা গলায় ভেঙে ভেঙে বলেন, আসি ভাই, বেশ আসি। তোদের সাথে করা অন্যায়ের শাস্তি পেয়ে বেশ আসি। কথাগুলো বলতে বলতে আবারও কান্নায় ভেঙে পড়লেন মধ্যবয়স্ক ছিমছাম গরনের মানুষটা। তার কান্না দেখে সাব্বির সাহেব ঠায় দাঁড়িয়ে রইলেন নিজ জায়গায়। হয়তো মনটা তার এগিয়ে আসতে চাইছে, কিন্তু পরিস্থিতির দোলাচলে তা যে অসম্ভব। সাব্বির সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এই মুহূর্তে। কেন যেন চোখগুলো তার ভীষণ জ্বালা করছে। হয়তো ভেতরে জমিয়ে রাখা কষ্টগুলো কান্না হিসেবে বেরিয়ে আসতে চাইছে তার। এদিকে সাব্বির সাহেবের মন কিছুটা নরম হলেও পাশে দাঁড়িয়ে থাকা তশরিক সাহেবের মন যেন ইস্পাতের তৈরি। মানুষটার মুখের আদল শক্ত করে অন্যদিকে তাকিয়ে আছেন। হয়তো সামনে থাকা লোকগুলোকে এই মুহূর্তে সহ্য হচ্ছে না তার। মেজো আব্বু, ওপাশের ডেকোরেশন প্রায় কমপ্লিট। তা তোমাদের এপাশের কি খবর? ব্যস্তভঙ্গিতে কথাগুলো বলতে বলতে এগিয়ে আসে রোদ্র। তাকে দেখে আরিফ এহসান মাথা তুলেন, অনিমেষ চোখে চেয়ে রইলেন ছেলেটার দিকে। পরনে অফ হোয়াইট ছিলেঢালা ট্রাউজারের পকেটে এক হাত গুজে রাখা, তার উপর সাদা টি শার্টটি ঘামে ভিজে জুবুথুবু অবস্থা। মাথার চুলগুলো এলোমেলো পড়ে আছে কপালে। আরিফ সাহেবের এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে রৌদ্র কিছুটা অপ্রস্তুত হলো। এলোমেলো দৃষ্টি ফেলল সামনে দাঁড়িয়ে থাকা চাচাদের উপর। সাব্বির সাহেব আর তশরিক সাহেব হয়তো বুঝলেন ছেলেটার অপ্রতিকস্থতা, তাই সাব্বির সাহেব এবার নিচ থেকে বললেন, ও রোদ, আমাদের বড় ভাইজানের ছেলে। ক্ষণিকের মাঝে অবাক হলেন আরিফ এহসান। রৌদ্রের দিকে অবাক চোখে তাকিয়ে থেকে বললেন, ও রোদ। পাশ থেকে সাব্বির সাহেব সহ্য করে উত্তর পেয়ে রৌদ্রের কাছে এগিয়ে আসলেন আরিফ এহসান। মুহূর্তের ব্যবধানে রৌদ্রকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে কান্না মাখা গলায় বলতে লাগলেন, আমাদের রোদ, এত বড় হয়ে গেছিস বাবা, সেই কবে দেখেছিলাম তোকে। কথাগুলো শেষ করে বুক থেকে সরলেন ছেলেটাকে। রৌদ্রর কাজ জড়িয়ে ধরে আবারও বললেন, আমায় চিনেছিস বাবা? রৌদ্র চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল কিয়ৎকাল। মস্তিষ্ক থেকে চেনা জানা কোনো সিগন্যাল না পেয়ে তৎক্ষণাৎ ডানে বামে মাথা নাড়িয়ে ছেলেটা জানায় না। তা দেখে মেজা চোখে হাসলেন আরিফ এহসান। চোখ দুটো কোনো মতে মুছে নিয়ে বললেন, আমি তোর বড় চাচ্ছু আরিফ এহসান, তোর বাবার আপন চাচাতো ভাই। ফট করে কিছু স্মৃতি মস্তিষ্কে এসে বিঁধল রোদের। সে অবাক চোখে তাকিয়ে রইলেন সামনে থাকা মানুষটার দিকে। ক্ষণকাল বাদে নিজের অবাকের রেস কাটিয়ে বলেন, আপনি আরিফ চাচ্ছু? মাথা ঝাঁকালেন আরিফ সাহেব। মৃদু হেসে বললেন, তুই তো বাবা বেশ বড় হয়ে গেলি, তা কি করছিস এখন? ও ডাক্তার বড়দা, হার্ট সার্জন। পাশ থেকে সাব্বির সাহেবের কথায় আপ্লুত হলেন আরিফ এহসান। সাহসা বলতে লাগলেন, সত্যি? মাশাআল্লাহ। তিনি আরো কিছু বলতে চাবেন তার আগে বাড়ির ভেতর থেকে কবির সাহেবের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, সেগুলো রেখে বাইরের মানুষদের সাথে এমন কথা বললে কীভাবে হবে? তাড়াতাড়ি কাজগুলো সম্পূর্ণ করো। কবির সাহেবের বলা কথাগুলো যেন তীরের মতো এসে বিঁধল আরিফ এহসানের বুক বরাবর। তিনি আবারও মাথা নিচু করে ফেললেন। তা দেখে রৌদ্রের খানিকটা কষ্ট লাগলো, কিন্তু এই মুহূর্তে তারও যে করার মতো কিছু নেই। এই শুনো,
বাইরে এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলে তোমরা? হাতের শুকনো কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলতে তুলতে কথাগুলো বললেন রাফিয়া বেগম। স্ত্রী অ্যান্ড প্রশ্নে কিয়ৎকাল মৌন রইলেন সাব্বির সাহেব। মাথা নিচু করে বসে রইলেন খাটের এক কোণে। অন্যদিকে স্বামীর কোনো রূপ সাড়া না পেয়ে আলমারি ছেড়ে এগিয়ে এলেন রাফিয়া বেগম। স্বামীর পাশে বসে হাতের ওপর হাত রেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? এমন মন খারাপ করে বসে আছো কেন? স্ত্রীর কথায় মাথা তুললেন সাব্বির সাহেব। ধীর হয়ে আশা গলায় প্রত্যুত্তরে বললেন, আরিফ ভাই এসেছিল। মুহূর্তে সাব্বির সাহেবের হাতের উপর থেকে হাতটা অজান্তে সরে পড়ল খানিকটা। তিনি তাকে দেখলেন স্ত্রীর হতবাক হয়ে যাওয়া মুখটা। রাফিয়া বেগম অবাক গলায় বললেন, আরিফ ভাই, উনি এতদিন পর এলেন কেন? চাচি, আমার শরীর বেশ খারাপ। উনি নাকি শেষবারের মতো আমাদের দেখতে চেয়েছেন। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। প্রথম কথাটা কিছুটা খারাপ লাগলো, শেষ কথাটা মুখের আদর শক্ত হয়ে এলো রাফিয়া বেগমের। তিনি গলায় ছাঁচ এনে বললেন, যাদেরকে এতটা কষ্ট দিয়ে বাড়ি ছাড়া করেছে তাদেরকে আবার শেষ দেখা দেখতে চাইছে। হ্যাঁ, বিষয়টা কেমন হাস্যকর হয়ে গেল না? স্ত্রীর গলায় এমন তাচ্ছিলের সুর শুনে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সাব্বির সাহেব। হয়তো স্ত্রীর কথাটা কাটে কাটে সত্যি। রোদের আব্বু হঠাৎ ডাকে খানিকটা চমকে ওঠেন কবির সাহেব। নিজের ধ্যান থেকে বেরিয়ে এসে ঠায় দাঁড়িয়ে রইলেন জানালার সামনে। ইতিমধ্যে তার পেছনে এসে দাঁড়িয়েছেন জুবাইদা বেগম। স্বামীর উদ্দেশ্যে আলতো স্বরে প্রশ্ন ছুড়লেন তিনি, মৃত্যু পথযাত্রী মানুষটাকে একবার দেখে আসলে হতো না? সঙ্গে সঙ্গে পেছনে ফিরলেন কবির সাহেব। মুখের আদল আরো কিছুটা দৃঢ় করে বলেন, কবি, আমার মায়ের খুনিকে দেখতে যাওয়ার মতো শক্তি কিংবা ধৈর্য কোনোটাই আমার নেই জোপা। আশা করি এই নিয়ে আর কোনো কথা বলবে না। আর খবরদার, বাড়ির ছেলে মেয়েদের কানে যেন একথা ঘুণাক্ষরেও না যায়। আমি চাই না অবান্তর কোনো বিষয় নিয়ে বাড়িটার আনন্দ আমার নষ্ট হোক। সাহেবের বলা শক্ত কথাগুলো এক মনে শুনে গেলেন জুবাইদা বেগম। পরক্ষণে একটা ক্ষুদ্র নিঃশ্বাস বেরিয়ে আসে বুক ছেড়ে। কদলীর লগ্ন পেরিয়ে ধরণীতে সন্ধ্যা নামার উপক্রম। আবছা অন্ধকার হতে পুরো বাড়ি এবং উঠোন জুড়ে হরেক রকমের ঝিলিক বাতির সমারোহ তৈরি হয়েছে। আশেপাশে বিভিন্ন মানুষজনের উপস্থিতি বেড়েছে। পুরাতন উচ্চ দোতলা এহসান বাড়িটিতে উঠোনের পুরো এক পাশ জুড়ে তৈরি হয়েছে স্টেজ, যার চারিদিকটা নানান নান্দনিক ফুলে সজ্জিত। তার পাশে গান বাজনার সামগ্রী। সেখানে অবশ্য বিয়ের আমেজ অনুযায়ী মৃদুভাবে গান বাজনা বাজছে। বাড়ির গৃহিণীরা রেডি হয়ে একদম ফিটফাট হাতের কাজগুলো সম্পূর্ণ করে আর এক মুহূর্ত দেরি করেননি তারা। রেডি হয়ে চলে এসেছেন উঠোনে। একে একে এটা সেটা হাতিয়ে দেখছেন, তো আরেকবার পুরনো আত্মীয়দের সাথে কুশলাদি বিনিময় করছেন। অন্যদিকে বাড়ির বসার ঘরে আত্মীয়দের ঢল নেমেছে যেন। প্রত্যেকে বউদের বাপের বাড়ি থেকে মানুষজন এসেছে, তাদের সঙ্গে সময় দিচ্ছেন বাড়ির কর্তারা। এই তোমাদের হলো? আহির কথা মুচকি হাসলো ঘরভর্তি মেয়েরা। সোহিলি মাথায় ফুল গাচ্ছে, অন্যদিকে মাহি হাতে চুড়ি পরছে। মেয়েটা সে কখন থেকে একটার পর একটা চুড়ি পরে যাচ্ছে, কিন্তু একটাও যে তার মনের মতো হচ্ছে না। অবশেষে বহু চেষ্টার পর রুহি এসে তাকে চুড়ি পছন্দই করে দিল। তবে না, মেয়েটা খুশি মনে পড়ল চুড়ি। পাশেই কুহিলি থমথমে মুখে গালে মেকআপ মাখছেই তো মাখছেই, থামার নামই নিচ্ছে না। এদিকে সবার এমন কাণ্ডে কিটমিটিয়ে হাসছে রুহি। মেয়েটা তৈরি হয়েছে প্রায় বহুক্ষণ। অবশ্য তার পুরো কৃতিত্ব পার্লারের মেয়েদের। রুহি মিটমিটিয়ে হাসার এক পর্যায়ে অদূরে বসে থাকা অয়নের দিকে তাকালো। মেয়েটার মুখে এক চিলতে হাসি লেগে থাকলেও চোখগুলো যেন সে হাসি পৌঁছতেই পারলো না। বরাবরের মতোই সিম্পল সাজে সজ্জিত মেয়েটা, অথচ দেখো কারবার, এতেই যেন তাকে সবার সাথে বেশি সুন্দর লাগছে। এই যেমন মেয়েটার হরিণী চোখগুলোতে মোটা করে কাজল দেওয়া, যেন চোখ দিয়ে তিনি মানুষ খুন করবেন আজ। তার সাথে ছুটি হালকা লিপস্টিক, পরনে গাঢ় নীল গোলাপি মিশেলে শাড়িটা গ্রামীণ ভাজে পরানো। অবশ্য শুধু অরিন নয়, আজকে সকলেই একই রকম ড্রেস কোড মিলিয়ে পড়েছে। অনেক কোমর সমান চুলগুলো পেছন দিকে ছেড়ে রাখা, কানে সোনালি ধাঁচের লম্বাটে দুলগুলো মাথার পেছন অবধি আটকানো, গলায় সিম্পল একটা পাথরের গয়না, ব্যাস। এটি যেন মেয়েটার উপর থেকে চোখ সরানো ফেরানোই দেয়।
রুই কিছুক্ষণ অরিনকে এক মনে আপাত মস্তক দেখে নিল, তারপর মুচকি হেসে অরিনকে নিজের কাছে ডাকলো। অরিন চুপচাপ এতক্ষণ বসেছিল এক কোণে। রুহির ডাক পাওয়া মাত্রই উঠে আসে, রুহির পাশে বসে মিশরে পড়ল। কি হয়েছে? রুহি ডানে বামে মাথা নাড়ে অরিনের তুতনিতে আলতো হাত রেখে জিজ্ঞেস করে, মন খারাপ? না তো। সত্যি? আর কিছু বলো না রুহি, চুপ করে বসিল অরিনের হাত ধরে। ঠিক তখনই রুমের দরজার ছেলে ভিতরে ঢুকলো শিশির, তার পরনেও একই ড্রেস কোড। রুহি খেয়াল করলো মেয়েটাকে, শিশিরটা আজকে কেমন বেশি খুশি খুশি ভাব। সে মুখ ফুড়ে ফিসফিসিয়ে বলেই ফেলল, শিশির আপু আজকে একটু বেশি খুশি মনে হচ্ছে না? অরিন একবার আর চোখে তাকালো শিশিরের পানে, পরক্ষণে দৃষ্টি সরিয়ে ব্যথাতুর হাসি দিয়ে পড়ল, পছন্দের মানুষটাকে নিজের করে পেতে চলেছে, খুশি না হয়ে কি আর পারে? দূর, কত ধরনের ড্রেস কোড থাকতে তোরা কিনা সব শেষে এই সফেদ লুঙ্গি আর পিত্তি রঙের কুর্তা বেছে নিলি। আসিফের নাক সিটকিয়ে বলা কথাগুলো শুনে মিটমিটে হাসছে অনেক। গতকাল থেকে তাসিক সাহেব এসে এই ড্রেস কোড দিলেন, তাই তো সবাই একই বেশি হাসছে। এতে অবশ্য খুব একটা বাজে দেখাচ্ছে না তাদের, ভালোই একটা বাঙালিয়ান ভাইব আসছে। অনেক হাত বাড়িয়ে একটা কালো চশমা পরে নেয়, আরেকটা এগিয়ে দেয় আসিফের দিকে। নাও পরে নাও, এতে অন্তত একটু স্মার্ট লাগবে তোমায়। অনেকে টিটপুনি দেওয়া কথাবার্তা চটে গেল আসিফ, বেচারা কপট রাগ দেখে বল, এই তুই কি বলতে চাচ্ছিস? আমায় এই পোশাকে স্মার্ট লাগছে না? অনেক একবার আপাত মস্তক দেখে নিল আসিফকে, পরক্ষণে দৃষ্টি সরিয়ে মেকি ভাব নিয়ে বলা, শোনো আসিফ ভাই, ছেলে মানুষকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্মার্ট লাগে, তাছাড়া বিয়ের বয়স পেরিয়ে গেলে সবাইকে একটু একটু বুড়ো লাগে, এই যেমন তোমায় লাগছে। কথাটা শেষ করে এক প্রকার হন্তদন্ত হয়ে দৌড়ে পালালো অনেক। তা না হলে এই মুহূর্তে তার পিঠের অবস্থা ঠিক থাকবে তো। অন্যদিকে অনেকের কথা হতবুদ্ধি নেয় দাঁড়িয়ে রইল আসিফ, বেচারা রাগ করবে তো দূর, অবাক হওয়াই যেন শেষ হচ্ছে না তার। আসলে কি তার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে? আর কতদিন ধৈর্য ধরবে সে? কবে বড় হবে তার প্রণয়িনী? কবে তাকে নিজের করে নিবে সে? আপনারা সবাই বসুন না, কিছু লাগলে বা কোনো প্রকার অসুবিধা হলে অবশ্যই বলবেন, কেমন? সাব্বির সাহেবের মেহমানদারিতে একগাল হাসলেন উপস্থিত মেহমানরা, মাথা ঝাঁকিয়ে সায় জানালেন সকলে। সাব্বির সাহেব কিয়ৎক্ষণ তাদের সাথে কথা বলে চলে গেলেন অন্য পাশে। তাই সেজো ভাইজান, বলি দাঁড়াও না। দেখ তাশরিক, তোর এই চশমা টশমা সরা আমার সামনে থেকে, কেন বুঝিস না আমার কি আর এসব পড়ার বয়স আছে রে? এহসানের এহেন কথাতেও দমলেন না তাশরিক সাহেব। তিনি অবশেষে তাইব সাহেবের সামনে পথ আটকিয়ে দাঁড়িয়েই পড়লেন, দুহাত বাড়িয়ে আগলে দাঁড়ালেন। তা দেখে বিরক্ত হলেন তাইব সাহেব, কপালটা কুচকে বললেন, তুই কেন এমন বাচ্চাদের মতো করছিস তাশু? আমাদের কি আর এসব রং ঢঙের বয়স আছে বল? তাইব সাহেবের কথাটাকে সম্পূর্ণ নাকচ করে দিয়ে তাশরিক সাহেব বলে উঠেন, কি কখন থেকে বয়স নেই করছো? বলি, আমরা কি খুব একটা বুড়ো হয়েছি নাকি? আর আমাদের ছেলে মেয়েদের বিয়েও তো যদি একটু আনন্দ না করে, তাহলে আর কখন করব বলো? এহেন যুক্তিতে হার মানলেন তাইব সাহেব। খুচরো একটা নিঃশ্বাস ফেলে বসে পড়লেন পাশের একটি চেয়ারে, অতঃপর বললেন, নে বসলাম, এবার পরিয়ে দে। দ্যাটস লাইক মাই ব্রাদার। কথাটা বলে হাতে থাকা চশমাটা পরিয়ে দিলেন তাইব সাহেবকে। অন্যদিকে তাইব সাহেবের ভাইয়ের এহেন পাগলামিতে মৃদু হাসির মনে মনে বললেন, পাগল একটা। বাড়ির মেয়েরা সবাই উপস্থিত হয়েছে স্টেজের সামনে, একে একে বসে পড়েছে সবাই। রুহি একবার এইদিক ওদিক তাকে খুঁজে চলেছে নিজের ভাইকে, কিন্তু কোথাও যেন রোদ্রের চিকিৎসাও নেই। রুহি মন খারাপ করে বসে রইল চেয়ারে। তার এমন মন খারাপ দেখে পাশ থেকে শিশির বলল, কি হলো আমার বেবিটার? মন খারাপ কেন? রুহির মেজাজ খারাপ হলো, কেন জানি শিশির এমন মাখো কথাবার্তা তার বিলকুল সহ্য হয় না। মেয়েটা বাইরে থেকে মেকি হেসে বলল, না তেমন কিছু না আপু, আসলে ভাইয়া। রুহির কথার মাঝে পুরো বাড়ির কারেন্ট চলে যায়। সকলে এক প্রকার হই হুল্লোড় শুরু করে দেয় এই নিয়ে। ঠিক মিনিট খানেক বাদে কারেন্ট চলে আসে আর চারিদিকে গান বাজতে শুরু করে। গানের আওয়াজে সকলের দৃষ্টি পড়ে স্টেজের উপর। মুহূর্তেই সকলের মুখ হাঁ হয়ে আসে, কেননা স্টেজের উপর বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে রৌদ্র, অনেক, আসিফ, রামিম।
প্রত্যেকে এক হাতে লুঙ্গি ধরে রেখেছে। রৌদ্রের ডান হাতে ঝুলছে একটি সিলভার কালার ঘড়ি। সবার চোখে কালো চশমা। ছেলেগুলোর এহেন কার্যক্রমে সবার মাঝে এখন ভিন্ন এক উৎকণ্ঠা। সবাই একসাথে চিয়ার্স করে যাচ্ছে তাদের। কেউ কেউ তো উত্তেজিত হয়ে বাঁশিও বাজাচ্ছে। প্রায় মিনিট খানিক পর সবাই গানের তালে তালে অসাধারণ স্টেপে নাচ শুরু করে। পেছনে থাকা রামিম আসিফ খুব একটা ভালো না নাচলেও সামনে থাকা রৌদ্র আর অনেক যেন সেই কমতিটা নিমিষেই পূরণ করে দিচ্ছে। গান বেজে চলেছে আর সেই তালে সাথে সাথে তাল মিলিয়ে নেচে যাচ্ছে ছেলেগুলো। মেনু কালা চশমা চচকায়ে করে মুখে রেপে। অন্যদিকে ছেলেগুলো নাচের দিকে অনিমেষ চোখে তাকে আছেন কবি সাহেব। মুখে তার মৃদু হাসি ঝলক। পাশ থেকে ভাইয়ের হাসি দেখে সাব্বির সাহেব আধো আধো গলায় বললেন, খুব সুন্দর নাচছে ছেলেগুলো, তাই না ভাইজান? ছেলেগুলো আমার এত বড় হয়ে গেল কবে সাব্বির? এই পানি দে। এক প্রকার হাঁপিয়ে উঠে কথাটা বলল রৌদ্র। স্টেজের ওপর থেকে হেসে খেলে নেমে আসে ছেলেটা। চোখে এখনো বরাবরের মতো কালো চশমাটা। এক হাতে লুঙ্গি উঁচে হিহি করে হাসছে ছেলেটা। নাচার তরুণ শরীরের প্রায় ঘেমে নিয়ে একাকার অবস্থা। দূর থেকে আশেপাশের মেয়েরা যেন তাকে নিয়ে এক প্রকার কানা ঘোষায় ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কেউ তো নিজের দৃষ্টি ফেরাতে পারছে না এই দুই সুদর্শনের ওপর থেকে। রৌদ্রের চৌকস উজ্জ্বল শ্যামলা মুখটায় খামের বিন্দুগুলো রঙিন বাতির আলোতে কেমন চিকচিক করছে। শুধু যে তাকে আশেপাশের মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে এমন না, রৌদ্রের পাশে থাকা অনেক বেচারাও যে ইতিমধ্যে বহুজনের নজরে পড়েছে। ছেলেটার গোলগাল ফর্সা মুখটা ঘামে ভিজে লাল হয়ে আসার উপক্রম। চোখ থেকে চশমা খুলে সেটা ঝুলিয়ে রেখেছে আবার গলার কাছে। ছেলেটার থুতনিতে ভাঁজ পড়া, তার উপর গাল ভরা হাসি যেন এই মুহূর্তে তাকে বড্ড প্রাণবন্ত করে তুলেছে। অনেক রৌদ্র একসাথে লুঙ্গি উঁচি হেঁটে আসে সামনের দিকে। ঠিক তখনই তাসিফ সাহেব এসে একসঙ্গে জড়িয়ে ধরে দুজনকে। অতঃপর উল্লাসিত কণ্ঠে বলে ওঠে, আমার দুই ভাবজান তো একেবারে ফাটিয়ে দিয়েছো। খুব ভালো হয়েছে তোমাদের নাচটা। কথাগুলো বলে তাদেরকে ছেড়ে দিলেন তাসিফ সাহেব হাসি হাসি মুখে। কিছুক্ষণ ভাবতে লাগলেন কিছু একটা। তারপর ভাবনা শেষে সন্ধিহান কণ্ঠে প্রশ্ন ছিলেন, কিন্তু তোরা এত সুন্দর নাচ শিখলি কবে? এহেন কথা মুখ টিপে হাসতে লাগলো অনেক। রোজ আবার মুচকে হাসলাম। পরক্ষণে রাস পারে গলে পড়ল, বহু আগে থেকে এটার প্র্যাকটিস করছিলাম চাচু, সারপ্রাইজ দিব বলে কাউকে জানাইনি। তাসিফ সাহেব আবারও হাসলো মাথা ঝাঁকিয়ে। দুজনের কাঁধে হাত রেখে বললেন, বাবজান আবার? তোদের দুইজনকে দেখে তো মনে হচ্ছে আমি আমার যৌবনের দিনগুলোকে আবারও দেখে ফেললাম। আমি কিন্তু তোদের মতো এমনই নাচতাম। পরক্ষণে একবার আশেপাশে নজর ঘুরিয়ে আরেকটু সতর্ক হয়ে নিচু গলায় বললেন, বন্ধু বান্ধবের বিয়েতে আর কি, কিন্তু বড় ভাইজানেরা এসব জানে না। বলে আবারও হাসতে লাগলেন তাসিফ সাহেব। তাকে দেখে রৌদ্র আর অনিকও হেসে ওঠে। ভাইয়া, তোমরা দুজন এত সুন্দর নাচতে পারো? আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না আমি সত্যি তোমাদের নাচতে দেখেছি। রুহির এমন আপ্লুত কথায় মুচকি হাসল রৌদ্র। বোনের মাথায় আলতো হাত বুলিয়ে তাকে সযত্নে বুকে টেনে নিয়ে জিজ্ঞেস করে, কেমন লাগলো সারপ্রাইজটা? রুহি ভাইয়ের বুকে মাথা রেখে খিলখিল করে হাসছে। গলা একরাশ মুগ্ধতা এনে ফটফট কণ্ঠে বলল, জাস্ট ফ্যাব। সত্যি তুমি আর অনি ভাইয়া ফাটিয়ে দিয়েছো একদম। ওই শুধু কি রোদ আর অনেকেই নেচেছে? আমি আর রামি মতো নাচছি। কই আমাদের কথা তো বললি না? পেছন থেকে আসিফের মেকি অভিমানী কণ্ঠ। কানে আসছে জিভ কাটে রুহি। ভাইয়ের বুক থেকে সরে এসে আসিফের দিকে তাকায় মির্জা। মুখে একটা মিষ্টি হাসি টেনে আসিফের এক হাত জড়িয়ে ধরে নিজের শুধরে নেবার ন্যায় বলে, আরে আমি তোমাদের কথাও বলতাম, কিন্তু তার আগে তুমি কথাটা বললে বিধায় আর বলা হলো না। আসিফ রুহির অলক্ষে হাসলো তৎক্ষণাৎ। মুখে আবার মেকি অভিমানী ছাপ বজায় রেখে বলা, তাক আর ওই মিষ্টি কথা বলে গুঁজ দিতে হবে না। ওই দুটো বাঁদর আগে থেকে প্ল্যানিং করে প্র্যাকটিস করে রেখেছিল, আর আমায় কিনা বললো দুদিন আগে। তো এই দুদিনে কি আর এর চেয়ে ভালো নাচা সম্ভব বল? তৎক্ষণাৎ মাথা নাড়ালো। আসিফের কথায় সায় দিয়ে তার পক্ষ টেনে বলা, হ্যাঁ
তাই তো, তুমি মাত্র 2 দিনে এত ভালো কভার করতে পেরেছো। তাহলে ভাবো একবার, তুমি যদি আরো আগে থেকে প্র্যাকটিস করতে তাহলে নির্ঘাত এদের চেয়ে ভালো করতে। অ্যাকচুয়ালি আমিও তো ওটাই বলি। রুহি আর আসিফের এহেন কথোপকথনে উপস্থিত বাকিরা ছোট চিপে হাসছে। এই মুহূর্তে তারা মুখ খোলা মানে ব্যাপারটা আরেকটু ঘেটে যাওয়া। কি দরকার বেচারা আসিফকে আরেকটু খাঁচার? এত ভালো নাচ শিখলি কবে তোরা? আমি তো একটু মুহূর্তের জন্য নিজের দৃষ্টি ফেরাতে পারলাম না তোদের উপর থেকে।